হ্যালো, আজকে আমরা পড়ব স্ত্রীরেণু উৎপাদন এবং স্ত্রীলিঙ্গধার উৎপত্তি। ঠিক আছে, তো আজকে আমাদের পড়ার প্রথম যে বিষয় সেটা হচ্ছে স্ত্রীরেণুধার উৎপত্তি। স্ত্রী রেণু উৎপাদন। প্রথমে আমরা পড়ব স্ত্রী রেণু উৎপাদন। একটু আলোটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, এখানে আমরা একটু আলোটা অ্যাডজাস্ট করি। ঠিক আছে, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে স্ত্রী রেণু উৎপাদন। যেমন আমাদের পুংরেণু উৎপাদন হয়, ঠিক তেমনই আমাদের স্ত্রী রেণু উৎপাদন হয়। স্ত্রী রেণুটা কীভাবে উৎপাদন হচ্ছে, কোথায় উৎপাদন হচ্ছে, তার জন্য আমাদের একটা অংশের গঠন ভালো করে দেখতে হবে। সেই অংশটা আমি এখানে একবার আঁকার চেষ্টা করছি। আমরা ফুলের 4টি স্তবক, সেটা সবাই জানি। ফুলের 4টি স্তবকের মধ্যে বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এখন আমরা যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে একটা গর্ভকেশর চক্রের ছবি। এখন আমরা গর্ভকেশর চক্রের একটা ছবি আঁকছি। এটা ফুলের গর্ভকেশর চক্র, এবং গর্ভকেশর চক্রটা যার উপর অবস্থান করে সেটাকে আমাদের ফুলের পুষ্পাক্ষ বলে। এইটা আমাদের ফুলের পুষ্পাক্ষ। ফুলের পুষ্পাক্ষের উপর ফুলের 4টি স্তবক, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র অবস্থান করে। এই আমাদের যে অংশ, এটা এখন যেটা আঁকছি সেটা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। ঠিক আছে, এখন আমরা দেখব এই যে আমরা অংশটা আঁকলাম এইটাকে আমরা বলবো গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড। এই যে অংশ, এই অংশটাকে আমরা বলবো গর্ভদণ্ড। গর্ভদণ্ড। এই যে আমাদের অংশটা গোল স্ফীত অংশ, এই গোল স্ফীত অংশটার নাম হবে আমাদের ডিম্বাশয়। ডিম্বাশয়। ঠিক আছে, এবার আমরা দেখব ডিম্বাশয়ের ভিতরের দিকে আমাদের অবস্থান করে ডিম্বক। এখন আমরা ডিম্বকের ছবিটা দেখব। এখন যে আমরা ছবিটা আঁকছি সেটা কিন্তু আমাদের ডিম্বকের ছবি আঁকছি। একটু আমরা এই গঠনগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এই গঠনগুলো মনে রাখলে আমাদের পরে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। ডিম্বকের বাইরে দুটো ত্বক থাকে, একটা বহিত্বক, একটা হচ্ছে অন্তত্বক। দুটো ত্বক থাকে, বহিত্বক আর অন্তত্বক। তো ওই জন্য আমরা গোলাকার ডিম্বকের বাইরে দুটো ত্বকের জন্য আমরা এরকমভাবে দুটো গঠন আঁকছি, এবং ডিম্বকের নিচের দিকে আমাদের যুক্ত থাকে। এটাকে আমাদের ডিম্বক মূল বলে। ঠিক আছে, আমরা এটাকে যদি একটু কালার করে দিই তাহলে বেশি ভালো হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ডিম্বকের অন্তত্বক, এটা হচ্ছে ডিম্বকের অন্তত্বক। আর এই যে জায়গা এখন যেটা আঁকছি সেটা হচ্ছে ডিম্বকের বহিত্বক। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের বলা হয় ডিম্বক মূল।
ডিম্বক মূল। এই যে জায়গা অগ্রভাগ, এই অগ্রভাগটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র, ঠিক আছে। আমাদের এই গঠনটাকে আমরা বলছি ডিম্বক। ডিম্বকের আমরা ছবি বুঝতে পারলাম, ঠিক আছে। ডিম্বকের বাইরে যে অংশটা থাকছে এই অংশটাকে বলছে আমাদের ডিম্বাশয়। এই যে আমাদের অংশটা, এই অংশটাকেও আমরা একটু দাগ দিয়ে দিচ্ছি, এই অংশটাকে বলছে আমাদের ডিম্বাশয়। এটা কিন্তু আমাদের আসলে ডিম্বাশয়। এই ঘটনাটা পরিষ্কার বুঝতে পারলাম, ঠিক আছে। এবার ডিম্বকের ভিতরে ঠিক এইরকম জায়গায়, আমাদের থাকে ভ্রূণ পোষক কোষ বা ভ্রূণ পোষক কলা, এবং এর মাঝে আমাদের ভ্রূণস্থলী দেখতে পাই আমরা। ঠিক এরকম জায়গায় আমরা দেখতে পাবো ভ্রূণস্থলী, ঠিক আছে। এবং ভ্রূণস্থলীর চারদিকে আমাদের যে কলা থাকবে সেটাকে আমাদের ভ্রূণ পোষক কলা বলবে। সেটা আমাদের ডিম্বকের মধ্যে ভ্রূণ পোষক কলা, ঠিক আছে। আমাদের এই যে নীল করে অংশটা দিলাম সেটা হচ্ছে ভ্রূণ পোষক কলা, ভ্রূণ পোষক কলা। এবং এই যে আমাদের লাল যে অংশটা, এটাকে আমরা বলছি ভ্রূণস্থলী। এবার ভ্রূণস্থলীর মধ্যে কি কি থাকে সেই জিনিসটা আমরা একটু পরে ডিসকাস করে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এই ছবিটা আমরা মাথায় রাখবো। এই পুরো ছবিটা যেটা, সেটা আমাদের হচ্ছে একটা ফুলের গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্রের ছবি, ঠিক আছে। এখন আমরা দেখব, একটু আমরা আলোটাকে বাড়িয়ে নিই। এখন আমরা দেখব যে স্ত্রী রেণুটা উৎপত্তি হচ্ছে কীভাবে। প্রথমে স্ত্রী রেণুর উৎপত্তি দেখব। তো স্ত্রী রেণু উৎপত্তি হওয়ার ঠিক জায়গা হলো এই যে আমাদের ভ্রূণ পোষক কলা। এই ভ্রূণ পোষক কলা প্রথম দিকে, এখন তো আমাদের ভ্রূণস্থলীর জন্য ছবি এঁকে দিয়েছি, ভ্রূণস্থলীর ছবি তখন থাকবে না। এই পুরোটা ভ্রূণ পোষক কলাতে, ডিম্বকের ভিতরে ভ্রূণ পোষক কলা থাকবে। সেই ভ্রূণ পোষক কলার মধ্যে আমাদের অনেকগুলো কোষ থাকবে। ভ্রূণ পোষক কলার মধ্যে আমাদের অনেকগুলো কোষ থাকবে। তার মধ্যে একটি কোষ, মানে ভ্রূণ পোষক কলার মধ্যে অনেকগুলো রকম, এই লালটা থাকবে না, ভ্রূণস্থলীটা তৈরি হবে না। ভ্রূণ পোষক কলার মধ্যে অনেকগুলো কোষ থাকবে। তার মধ্যে একটি কোষের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের পরিমাণ বেশি থাকবে। মানে একটি কোষ, ভ্রূণ পোষক কলার মধ্যে সাধারণ যে কোষগুলো থাকবে তার থেকে একটি কোষ কী হবে, আকারে বড় হবে, এবং ওর মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের পরিমাণটা কী থাকবে, বেশি থাকবে। ওই কোষটাকে আমরা তখন যে নাম দিয়ে চিহ্নিত করব, সেই নামটা হবে আর্কি স্পোরিয়াল কোষ। আর্কি স্পোরিয়াল কোষ বলবো। কথার অর্থ হলো কিছুই না, আমাদের এখানে ভ্রূণ পোষক কলা আছে, সে ভ্রূণ পোষক কলার মাঝে একটি কোষ থাকবে, যে কোষের আকার আকৃতি বড় থাকবে, ওর নিউক্লিয়াসের পরিমাণ বেশি থাকবে এবং সাইটোপ্লাজমের পরিমাণ বেশি থাকবে। ওই যে আমাদের বড় আকারের কোষ, সেই বড় আকারের কোষটাকে আমরা বলবো আর্কি স্পোরিয়াল কোষ, ঠিক আছে। এরপর আমরা দেখব যে এই আর্কি স্পোরিয়াল কোষটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে গিয়ে আমাদের দুটো কোষ গঠন করবে। আর্কি স্পোরিয়াল কোষটা এরকম করে বিভাজিত হয়ে আমাদের দুটো কোষ গঠন করবে। একটি কোষের নাম আমাদের দেওয়া হবে প্রাথমিক প্রান্তীয় কোষ, আরেকটা কোষকে বলবো প্রাথমিক ঋণুধারক কোষ। একটি কোষকে বলবে আমাদের প্রাথমিক প্রান্তীয় কোষ, আর অপর কোষটাকে বলবো
প্রাথমিক প্রাথমিক রেণু ধারক কোষ। ঠিক আছে, এর পরবর্তী ঘটনা কী হবে, প্রাথমিক প্রান্তীয় যে কোষ, সেই কোষটা আমাদের প্রাথমিক রেণুধারক কোষের চারদিকে আমাদের একটা স্তর সৃষ্টি করবে, তার ফলে কী হবে, আমাদের প্রাথমিক রেণুধারক কোষ, সে প্রাথমিক রেণুধারক কোষটা থাকবে, ঠিক আছে, যেটা প্রাথমিক রেণুধারক কোষ। ঠিক আছে, আর এই প্রাথমিক রেণুধারক কোষের চারদিকে এই যে প্রাথমিক প্রান্তীয় কোষ, তারা আমাদের একটা কোষের স্তর গঠন করবে, কোষের স্তর গঠন করে এই প্রাথমিক রেণুধারক কোষ যে আছে, সে প্রাথমিক রেণুধারক কোষটাকে আমাদের ঘিরে রাখবে। এই যে আমাদের কোষগুলো যেটা চারদিকে তৈরি হলো, এই কোষগুলো তৈরি হলো প্রাথমিক প্রান্তীয় যে কোষ আছে, সে প্রাথমিক প্রান্তীয় কোষগুলো বিভাজিত হয়ে গিয়ে এই আমাদের কোষগুলো পরবর্তীতে আমাদের এই যে ডিম্বকের যে ত্বক, সেই ডিম্বক ত্বক গঠন করছে। এবং প্রাথমিক রেণুধারক কোষ যেটা আমাদের মাঝে আসলো, সেই প্রাথমিক রেণুধারক কোষ যেটা মাঝে আসে, সেই প্রাথমিক রেণুধারক কোষটাই আমাদের পরবর্তীতে রেণু মাতৃকোষ হিসাবে কাজ করবে, স্ত্রী রেণু মাতৃকোষ হিসাবে কাজ করবে, এই স্ত্রী রেণু মাতৃকোষটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গেলে এখান থেকে আমাদের স্ত্রী রেণু উৎপত্তি লাভ করবে। তো এখানে যদি আমরা দেখি যে এই স্ত্রী রেণু মাতৃকোষটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যায়, এটা হচ্ছে 2n, এটা হচ্ছে আমাদের কি 2n, রেণু মাতৃকোষ 2n, এটা হচ্ছে 2n, এইটা আমাদের মিওসিস প্রক্রিয়ায় যদি বিভাজিত হয়ে যায় তাহলে কি আমাদের 4টে n তৈরি করবে, এরকম করে আমাদের 4টে কোষ তৈরি করবে এবং নিচের দিকে আমাদের একটি বড় কোষ তৈরি করবে, কারণ এই উপরের 3টি কোষ রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় যদি বিভাজিত হয়, এটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে 4টি কোষ উৎপাদন করলো, তার মধ্যে প্রথম 3টি কোষ আমাদের নষ্ট বা অবলুপ্ত হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এবং আমাদের নিচের যে কোষটা, সে কোষটা আমাদের সক্রিয় স্ত্রী রেণুতে পরিণত হলো এবং এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা n। তার মানে আমাদের এখানে একটা স্ত্রী রেণু পেয়ে গেলাম। এখন আমরা দেখলাম স্ত্রী রেণু যেটা, সেই স্ত্রী রেণু আমরা এখন পেয়ে গেলাম। তো আমরা প্রথমে দেখছিলাম যে স্ত্রী রেণুর উৎপাদন, স্ত্রী রেণু কীভাবে উৎপাদন লাভ করলো, স্ত্রী রেণুটা উৎপাদন লাভ করে অ্যাকচুয়ালি আমাদের যে ভ্রূণ পোষক কলার মধ্যে একটা কোষ থাকে, সেই কোষটা আমাদের আকার আয়তনে বড় হয়, সেই কোষটাকে আর্কিস্পোরিয়াল কোষ বলি। এই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত করে, প্রাথমিক প্রান্তীয় কোষ এবং প্রাথমিক রেণুধারক কোষ। ঠিক আছে, এবার প্রাথমিক রেণুধারক কোষটা আমাদের এইভাবে মাঝে অবস্থান করে, এই প্রাথমিক রেণুধারক কোষটাই পরবর্তীতে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষে পরিণত হয়। কথার অর্থ স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্ত্রী রেণু তৈরি করবে, আর প্রাথমিক প্রান্তীয় কোষ যেটা, সেই কোষটা আমাদের বিভাজিত হয়ে চারদিকে ওর কোষের স্তর গঠন করে। ঠিক আছে, এই কোষের স্তরগুলো পরবর্তীতে আমাদের ডিম্বক ত্বক অংশ গঠন করবে। এখন আমরা সক্রিয় স্ত্রী রেণু পেয়ে গেলাম। ঠিক আছে, সক্রিয় স্ত্রী রেণুটা ঠিক এইভাবেই তৈরি হয় এবং সক্রিয় স্ত্রী রেণুটা আমাদের যে লাল করে অংশটা দেখাচ্ছি, সেই লাল করে অংশটা আমাদের সক্রিয় স্ত্রী রেণু। ঠিক আছে, এটা আবার কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। এবং আমাদের যে বিনষ্ট হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, যেটাকে আমরা বিনষ্ট হয়ে যাওয়া 3টি কোষ, সে বিনষ্ট হয়ে যাওয়া 3টি কোষ কিন্তু আমাদের উপরে থাকে, সেটা অবলুপ্ত হয়ে যায়, নাই হয়ে যায়। এবং সক্রিয় যে স্ত্রী রেণু আছে, সেই সক্রিয় স্ত্রী রেণুটা পরবর্তীতে আমাদের চেঞ্জ হয়ে গিয়ে আমাদের এখানে ভ্রূণস্থলী তৈরি হবে। এখন আমরা সেই সক্রিয় স্ত্রী রেণু থেকে ভ্রূণস্থলীর গঠন দেখব। ঠিক আছে, তো এরপরে আমরা যে পয়েন্টটা লিখব, সেই পয়েন্টটার নাম হবে আমাদের স্ত্রী রেণু, মানে স্ত্রী লিঙ্গধার উৎপত্তি। স্ত্রী লিঙ্গধর
উদ্ভিদের উৎপত্তি। স্ত্রীলিঙ্গতার উদ্ভিদের উৎপত্তি এখন আমরা দেখব। এবার স্ত্রীলিঙ্গতার উৎপত্তিটা শুরু হয় আমাদের স্ত্রী রেণু কোষ থেকে। যে স্ত্রী রেণু কোষটা তৈরি হলো সেই স্ত্রী রেণু কোষ থেকে, মানে আমাদের স্ত্রীলিঙ্গতার উৎপত্তি শুরু হয়, বা স্ত্রীলিঙ্গতার উৎপত্তির প্রথম যে কোষ, সে কোষটা হচ্ছে স্ত্রী রেণু, সক্রিয় স্ত্রী রেণু, সক্রিয় স্ত্রী রেণু। এই যে সক্রিয় স্ত্রী রেণু, সেই সক্রিয় স্ত্রী রেণু কোষটা পরবর্তীতে আমাদের অঙ্কুরিত হয়ে গিয়ে বা ডেভেলপ হয়ে গিয়ে আমাদের স্ত্রীলিঙ্গতার উৎপত্তি লাভ করে। আমরা এখানে একটু আলো সক্রিয় স্ত্রীলিঙ্গতার উৎপত্তি তৈরি করে। সক্রিয় স্ত্রী রেণু আমাদের অঙ্কুরিত হয়ে গিয়ে আমাদের স্ত্রীলিঙ্গতার উদ্ভিদ উৎপাদন করে। এই প্রক্রিয়াটাকে আমাদের বলে ইংরেজিতে ম্যাক্রোগ্যামেটোজেনেসিস। পুংলিঙ্গতার উদ্ভিদে আমাদের মাইক্রোগ্যামেটোজেনেসিস, এটা হচ্ছে আমাদের ম্যাক্রোগ্যামেটোজেনেসিস। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই স্ত্রী রেণু যে আমাদের আছে, সেই স্ত্রী রেণুর মধ্যে পরিবর্তন কীভাবে আসছে, পরিবর্তন আসার ফলে কী গঠনটা আমাদের তৈরি হচ্ছে বা দেখতে পাচ্ছি। তো এইখানে আমাদের একটা বড় করে ছবি আঁকছি, সেটা হচ্ছে স্ত্রী রেণুর ছবি। এটা কিন্তু আমাদের একটা স্ত্রী রেণুর ছবি। স্ত্রী রেণু আমাদের হ্যাপ্লয়েড, তার মানে আমাদের এর মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের কি এন সংখ্যক নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের এন সংখ্যক নিউক্লিয়াস, এবং চারদিকে সাইটোপ্লাজম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ত্রী রেণু। এবার স্ত্রী রেণুর মধ্যে আমাদের যে নিউক্লিয়াসটা হবে, সেই নিউক্লিয়াসটা কী হবে, বিভাজিত হবে। ঠিক মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। এই স্ত্রী রেণুর মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় কী হবে, বিভাজিত হবে, এবং বিভাজনটা আমাদের 3 বার হবে। ঠিক আছে, তো প্রথমে দেখা হলো এই নিউক্লিয়াসটা বিভাজন হলো মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস মানে সমবিভাজন। এই নিউক্লিয়াসের মধ্যে এন সংখ্যক আছে ক্রোমোজোম, তার মানে এটা যদি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, তার ফলে দুটো নিউক্লিয়াস তৈরি হবে। সেই দুটো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমাদের এনই থাকবে। তো ধরে নেওয়া হলো এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বিভাজিত হলো, বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করলো। সেই দুটো নিউক্লিয়াস আমাদের তৈরি হয়ে একটা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে। ঠিক আছে, একটা আমাদের উপরে চলে আসলো এন সংখ্যক নিউক্লিয়াস, আর একটা হলো আমাদের নিচে চলে গেল এন সংখ্যক নিউক্লিয়াস। ঠিক আছে, তো আমাদের স্ত্রী রেণুর, সক্রিয় স্ত্রী রেণুর মধ্যে একটা নিউক্লিয়াস ছিল এন সংখ্যক। সেই নিউক্লিয়াসটা আমাদের দুটো ভাগে বিভক্ত হলো। প্রথম মাইটোসিস বিভাজনের ফলে একটা উপরে চলে গেল, একটা নিচে চলে আসলো। এরপর আরেকবার বিভাজন হবে। আরেকবার বিভাজন হলে উপরে এর একটা নিউক্লিয়াস ছিল, সেই উপরেরটা আমাদের কী হয়, দুটো নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে, আর নিচে একটা ছিল, ওটাও কী হয়ে যাবে, দুটোতে পরিণত হয়ে যাবে। এরপর আরেকবার বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায়, তার ফলে কী হবে, উপরে আর নিচে আরেকবার হবে। তারপর আমাদের এই নিচের দিকে ধরে নিচের দিকে এটা একটা, এটা একটা, এর মধ্যে যদি আবার মাইটোসিস হয়, তার মানে কি আমাদের 4টে আমাদের নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে নিচে। ঠিক আছে, 3টে লিখলাম, আরেকটা লিখছি, আর উপরেও কী হয়ে যাবে, আমাদের 4টে তৈরি হয়ে যাবে। উপরে কী হয়ে যাবে, আমাদের 4টে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে একটা ছিল, একটা আমাদের বিভাজন হলো, উপরে একটা নিচে একটা চলে আসলো, দুটো হয়ে গেল। তারপর আমাদের উপরে আরেকবার বিভাজন হলো, তাহলে উপরে দুটো, নিচে বিভাজন হলো, নিচে দুটো। তারপর আবার যদি বিভাজন হয়, তাহলে মানে কী হলো, উপরে 4টে, নিচে 4টে। কিন্তু আমরা উপরে 3টে, নিচে 3টে লিখলাম। এবার কী করবো, আরেকটা যে বাকি থাকলো, ওটা কী করবো, ওটা আমাদের বলছে যে আরেকটা, সেটা উপর থেকে একটা আসছে আর নিচে থেকে একটা যাচ্ছে, 4 নম্বরটা। উপরের 4 নম্বরটা মিডিলে আসছে, নিচের 4 নম্বরটা মিডিলে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, মিডিলে আমাদের দুটো এন যুক্ত হয়ে গিয়ে মিডিলে 2n তৈরি করে দিচ্ছে। মিডিলে তৈরি আছে কি আমাদের
টুয়েন। তো এই যে আমাদের পরিবর্তন হলো, আমাদের সক্রিয় স্ত্রীরেণু যার মধ্যে আমাদের এন সংখ্যক ক্রোমোজোম ছিল, সেই এন সংখ্যক ক্রোমোজোমের মধ্যে 3বার মাইটোসিস বিভাজন হলো। প্রথমবার মাইটোসিস বিভাজনে 2টো কোষ তৈরি হলো, দ্বিতীয়বার মাইটোসিস বিভাজনে সেই 2টো কোষ থেকে 4টে কোষ তৈরি হলো, আর তৃতীয়বার মাইটোসিস বিভাজনে সেই 4টে কোষ থেকে 8টে কোষ তৈরি হলো। 8টে কোষের মধ্যে উপরে 3টে, নিচে 3টে, আর মিডিলে আমাদের 2টো নিউক্লিয়াস কিন্তু জুড়ে গেল, জুড়ে গিয়ে আমাদের টুয়েন গঠন করলো। এরপরে এদের নাম আমরা দেখে নেব। এই যে মিডিলে টুয়েন নিউক্লিয়াস তৈরি হলো, সেই নিউক্লিয়াসটাকে আমাদের বলে নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস, ঠিক আছে, এটাকে বলছে আমাদের নির্ণীত নিউক্লিয়াস। এরপর আমরা দেখব যে উপরের দিকে যে আমাদের মাঝে যে নিউক্লিয়াসটা আছে সেটার নাম হচ্ছে আমাদের ডিম্বাণু। এটাকে বলছে আমাদের ডিম্বাণু, ঠিক আছে, ডিম্বক না কিন্তু ডিম্বাণু, যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন, আর নিউক্লিয়াস নিউক্লিয়াস আমাদের 2n। তারপর আমাদের এই ডিম্বাণুর দুপাশে আমাদের 2টো কোষ আছে, সেই 2টো এন সংখ্যক যে আমাদের নিউক্লিয়াস আছে, সেই 2টো এন সংখ্যক নিউক্লিয়াসকে বলে আমাদের সহকারী কোষ। ডিম্বাণুকে সহকারী কোষ। এইবার নিচের দিকে যে আমাদের 3টে এন আছে বা নিউক্লিয়াস আছে, যে 3টে এন বা নিউক্লিয়াসকে আমাদের বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস আছে যে ডিম্বাণু আর সহকারী কোষ, ডিম্বাণু বা সহকারী নিউক্লিয়াস, এই 3টেকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র, ঠিক আছে। এখন এই যে গঠনটা তৈরি হলো, এই গঠনটা আমাদের তৈরি হচ্ছে স্ত্রী রেণু থেকে, সক্রিয় স্ত্রী রেণু থেকে। সক্রিয় স্ত্রী রেণুটা পরিবর্তন হয়ে এই গঠনটা তৈরি করছে। এই গঠনটাকে আমরা বলছি ভ্রূণস্থলী। এই গঠনটাকে আমরা বলছি ভ্রূণস্থলী। এটা আমাদের তৈরি হচ্ছে সক্রিয় স্ত্রী রেণু অঙ্কুরিত হয়ে গিয়ে, বা সক্রিয় স্ত্রী রেণু আমাদের ডেভেলপ হয়ে গিয়ে, ঠিক আছে, এটা তৈরি হচ্ছে বা এটা আমাদের মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে। এই যে আমাদের গঠনটা তৈরি হলো, এই গঠনটা আমাদের থাকছে আসলে আমরা যে এখানে এই যে আমাদের লাল করে যে আমাদের গোল করেছে অংশটা, এই আমাদের অংশটাকে আমরা বলছি ভ্রূণস্থলী। এটাই হচ্ছে আমাদের সেই ভ্রূণস্থলী। আর এর মধ্যে উপরে 3টে এন, নিচে 3টে এন, মিডলে 2টো এন, এই জিনিসগুলো আমাদের ঠিক এই জায়গাতেই থাকে। যেমন উপরে আমাদের 3টে এনের জন্য 3টে কোষ উপরে ছোটো ছোটো, নিচে 3টে এনের জন্য 3টে কোষ ছোটো ছোটো, আর মিডিলে 2টো এন একত্রে যুক্ত হয়ে 2n বলে এটাকে। এইটা হচ্ছে আমাদের ভ্রূণস্থলী, ঠিক আছে। আর একদম উপরের দিকে মাথায় থাকছে আমাদের এন, যেটা আমাদের বলে ডিম্বাণু। তাহলে ডিম্বাণু কোথায় থাকছে? ডিম্বাণু থাকছে ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভিতরে ডিম্বক, ডিম্বকের ভিতরে আমাদের ভ্রূণ পোষক কলা, তার মধ্যে আমাদের ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর মধ্যে উপরের দিকে মিডলে থাকে আমাদের ডিম্বাণু, মানে ডিম্বকের মধ্যে থাকে ডিম্বাণু। এই গঠনটা আমরা এবার বুঝতে পারলাম। আর এই গঠনটাই আমরা বড় করে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই যে আমাদের গঠন, আমাদের এটা পরিবর্তন, সেই পরিবর্তনটা এই হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গধারের উৎপত্তি। স্ত্রীলিঙ্গধারের উৎপত্তি, এখানে আমাদের ডিম্বাণু উৎপাদন হচ্ছে, সেই ডিম্বাণুটা পরবর্তীতে আমাদের নিষেক হওয়ার ফলে আমাদের ভ্রূণে পরিণত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গধারের উৎপত্তি। স্ত্রীলিঙ্গধারের প্রথম কোষ হচ্ছে সক্রিয় স্ত্রী রেণু, সেই সক্রিয় স্ত্রী রেণুর মধ্যে পরিবর্তন হয়ে গিয়ে আমাদের ভ্রূণস্থলী গঠন হয়। এটাই হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গধর। এই স্ত্রীলিঙ্গধরটা আমাদের লিঙ্গধরের মতনই খুব ইজি, কিন্তু আমাদের এখানে মাথায় রাখবো যে আমাদের সক্রিয় স্ত্রী রেণু যেটা, সেই সক্রিয় স্ত্রী রেণু নিউক্লিয়াস 3বার বিভাজিত হয়। 3বার মাইটোসিস বিভাজন দেখায়, ঠিক আছে। তার ফলে এখানে আমাদের উপরে 3টে, নিচে 3টে, মিডলে 2টো, টোটাল 8টা কোষ তৈরি হয়, ঠিক আছে। তার মধ্যে মিডলটা আমাদের উপর থেকে এসে একটা, নিচে থেকে কেটে এসে গিয়ে জুড়ে গিয়ে আমাদের নির্মিত নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে।
এরপর আমরা যে পরবর্তী অংশ পড়বো তখন আমরা আরও ডিটেলসে দেখবো যে এর পরবর্তী ঘটনা কী ঘটছে। তো আমাদের স্ত্রীলিঙ্গদের আগে প্রথমে দেখে নেবো আমাদের যে স্ত্রী রেণু উৎপাদন। স্ত্রী রেণু উৎপাদন এই জন্য দেখব কারণ স্ত্রী রেণু আমাদের ডেভেলপ হয়ে গিয়ে আমাদের স্ত্রীলিঙ্গধর উৎপত্তি লাভ করে। এই স্ত্রী রেণুরা কীভাবে উৎপত্তি লাভ করছে, স্ত্রী রেণুটা তৈরি হয় আমাদের ভ্রূণ পোষককলা থেকে। ভ্রূণ পোষককলা আর মধ্যে একটা কোষ থাকে, সেই কোষটাকে আমাদের আর্কিস্পোরিয়াল কোষ বলছে। এখান থেকে আমাদের দুটো কোষ তৈরি হয়, একটা কোষ আমাদের মিডলে চলে আসে, সেই কোষটা স্ত্রী রেণু মাতৃকোষ, আর একটা কোষ বিভাজিত হয়ে চারদিকে আমাদের কোষের স্তর গঠন করে। এই যে স্ত্রী রেণু মাতৃকোষ এটা বিভাজিত হয়ে আমাদের মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই যে মিয়োসিস লেখা আছে, মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটে কোষে তৈরি করে। তা আমাদের তিনটে অবলুপ্ত হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, একটি সক্রিয় থাকে। এই যে সক্রিয় স্ত্রী রেণু, সেই সক্রিয় স্ত্রী রেণু অঙ্কুরিত হয়ে গিয়ে বা ডেভেলপ হয়ে গিয়ে আমাদের স্ত্রী লিঙ্গধর উৎপত্তি গঠন করে, স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি করে। স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষ হচ্ছে সক্রিয় স্ত্রী রেণু। সক্রিয় স্ত্রী রেণু পরিবর্তন হয়ে গিয়ে কিন্তু আমাদের ঘটনা ঘটে। এই ঘটনাকে আমাদের ম্যাক্রো গ্যামেটোজেনেসিস বলে। এই যে আমাদের সক্রিয় স্ত্রী রেণু, সেই সক্রিয় স্ত্রী রেণুর মধ্যে আমাদের প্রথমে একটা এন সঙ্গ নিউক্লিয়াস ছিল, সেটা আমাদের তিনবার বিভাজিত হলো। প্রথমে একবার বিভাজিত হলো দুটো, দ্বিতীয়বার বিভাজিত হলো দুটো থেকে চারটে, তৃতীয়বার বিভাজিত হলো চারটা থেকে আটটে। আটটার মধ্যে উপরে চারটে নিচে চারটে থাকার কথা, উপরে তিনটে থাকলো নিচে তিনটে থাকলো, আর উপর থেকে একটা এসে মিডিল থেকে নিচে থেকে একটা কি মিডিলে আমাদের দুটো গঠন করলো। তো তার ফলে আমাদের এই সমস্ত বর্ণনা পেলাম। এই গঠনটাকে বলছে আমাদের ভ্রূণস্থলী, এটাই কিন্তু আমাদের স্ত্রী লিঙ্গধর। তো আজকে আমাদের পড়লাম স্ত্রী লিঙ্গধর, ঠিক আছে। স্ত্রী রেণু উৎপাদন এবং স্ত্রীলিঙ্গধর এই দুটোই গঠন আজকে আমরা পড়লাম।